কিনা। আচ্ছা, কোন ক্লাসের পড়াটা একটু আমাকে বলবেন? আমাদের সম্ভবত তৃতীয় ক্লাস, তাই না? মফহলাইয়ের ক্লাসটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সেটা দিয়ে শুরু করি। মফহলাই, রাইট। ঠিক ক্লাস, ঠিক আছে। মারুফ, আপনি একটু তৃতীয় ক্লাস লেকচারটা ওপেন করবেন। সেখানে মফহলের উচ্চারণে চলে যান। আজকের ক্লাসে শুরুতে আমরা মফহলের উচ্চারণ শিখব। আপনারা মন দিয়ে শুনবেন, হ্যাঁ? নিয়মগুলো শিখে নিতে হবে আমাদের। আমি বারবার নিয়মের উপর জোর দিচ্ছি। আমরা হচ্ছে বফলের উচ্চারণ শিখেছিলাম, এবার শিখবো মফলের উচ্চারণ। আমি আশা করছি আপনারা বফলের উচ্চারণ মন দিয়ে শিখেছেন, অনুশীলনের মধ্যে রেখেছেন এবং পারেন। কারণ বফলের উচ্চারণ আর মফলের উচ্চারণ একদমই কাছাকাছি। শুরু করছি, চলুন। শব্দের প্রথম বর্ণে যদি মফলা যুক্ত হয় তাহলে মফলের উচ্চারণটি একটি কবিতা ছিল। না, আমরা তো কবিতা শিখেছি। কবিতা তো বাদ ছিল না, আমাদের শুধু মফলের উচ্চারণটা বাদ ছিল। কবিতা তো আমরা শিখেছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে শব্দের প্রথম বর্ণে যদি ম সংযুক্ত অবস্থায় যুক্ত হয় তাহলে আমরা ময়ের উচ্চারণ করব না, যেটা আমরা বফলের ক্ষেত্রে দেখেছি। বফলেরটা কিন্তু এখন আমরা রিভিশন হয়ে যাবে। কি নিয়মটা কি? যদি শব্দের একদম শুরুতেই ম সংযুক্ত অবস্থায় যুক্ত হয় তাহলে আমরা ময়ের উচ্চারণ করব না, ম উহ্য থাকবে। কিন্তু মফলের ক্ষেত্রে আমরা খানিকটা আনুনাসিক বা নাকি স্বরে বলবো, যেটা আমরা বফলের ক্ষেত্রে বলিনি। যেমন ধরুন, শ্মশান, স্মারক, স্মরণ, স্মৃতি। শ্মশান কিন্তু নয়, কি হবে? শ্মশান। আমরা কি শমশান বলি? শমশান বলি না। কেন? কারণ শব্দের শুরুতে মফলা থাকার কারণে আমরা মফলের উচ্চারণ করব না। আমরা উচ্চারণ করব শ্মশান, স্মারক, স্মরণ, স্মৃতি, এইভাবে। এটা হলো ১ নম্বর নিয়ম। শ্মশান, স্মারক, স্মরণ, স্মৃতি। এই নিয়মে আশা করি আপনাদের কারো সমস্যা হবে না। আমরা একটু দ্বিতীয় ক্লাসে চলে যাই। শব্দকল্প দ্রুম কবিতাটি তো আমরা শিখেছিলাম। আমরা কি শিখিনি? একটু বাকিরা জানাবেন, হ্যাঁ? শব্দকল্প তো আমরা করেছিলাম। ক্লাসে না সেটা নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, আমরা কি দেখলাম? শব্দের শুরুতে মফলা থাকলে, হ্যাঁ, আমরা হচ্ছে শব্দকল্প দ্রুম শিখেছিলাম। শব্দের মাঝে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে কিভাবে উচ্চারণ করব? আবার একটু রিপিট করি, দেখুন। শব্দের শুরুতে যদি মফলা যুক্ত হয় তাহলে আমরা মফলের উচ্চারণ করব না। শব্দের মাঝে বা শেষে যদি মফলা উচ্চারণ থাকে, মফলা থাকে, সেক্ষেত্রেও আমরা মফলার উচ্চারণ করব না। এখানে পার্থক্য কি? আমরা যেই ধ্বনির সঙ্গে মফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। হ্যাঁ, আবার একটু মন দিয়ে শুনুন, একদম বফলের উচ্চারণের নিয়মের মতোই। শব্দের শুরুতে, মাঝে বা শেষে যেখানেই মফলা যুক্ত হোক না কেন আমরা মফলের উচ্চারণ করব না। কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে যেই ধ্বনির সঙ্গে মফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে ডাবল উচ্চারণ। যেমন ধরুন, গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দটিতে দেখবেন অনেকে উচ্চারণ করেন গ্রীষ্ম। এটি ভুল উচ্চারণ। এর উচ্চারণ হবে গ্রীষ্ম, 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 এইভাবে। ঠিক আছে? গ্রীষ্ম। আর একটু আনুনাসিক হবে। একইভাবে পদ্ম, রশ্মি। অনেকে বলেন রশ্মি। রশ্মি ভুল উচ্চারণ, মন দিয়ে শুনবেন, হ্যাঁ? রশ্মি হলো ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে রশ্মি। কেন বলুন তো? শব্দের শেষে ম যুক্ত হয়েছে। শব্দের শেষে ম থাকার কারণে আমরা ময়ের উচ্চারণ করব না। কিন্তু যে ধ্বনির সঙ্গে ম যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। কোন ধ্বনির সঙ্গে ম যুক্ত হয়েছে দেখুন তো? স এর সঙ্গে। স এর সঙ্গে ম যুক্ত থাকার কারণে আমরা উচ্চারণ করব রশ্মি, বিস্ময়, আকস্মিক। আবার করে দেখুন, গ্রীষ্ম, পদ্ম, রশ্মি, বিস্ময়, আকস্মিক। আবার বলছি, শব্দের শুরুতে, মাঝে, শেষে যেখানে মফলা যুক্ত হোক না কেন আমরা ময়ের উচ্চারণ করব না। তবে শব্দের মাঝে বা শেষে যদি ম যুক্ত হয় তাহলে যেই ধ্বনির সঙ্গে ম যুক্ত হয়েছে আমরা সেই ধ্বনির দ্বিত্ব করব। আর দুই ক্ষেত্রে আমরা কি নাকি স্বরে উচ্চারণ করব। এবার আমরা নিয়ম ৩-এ চলে যাই। নামের ক্ষেত্রে রশ্মি হবে, হ্যাঁ? নিয়ম ৩-এ একটু চলে যাই। মারুফ, আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই, একটু স্লাইড করবা।
আচ্ছা, নিয়ম ৩ এ চলে যাই। আহ আকস্মিক কি আহ স, ম না না লিখার ক্ষেত্রে আপনি স, ম লিখবেন আরকি। উচ্চারণের সুবিধার জন্য আমি বলি বাম পাশে যেটি, এটি হলো আমাদের আসলে মূল শব্দ। ডান পাশে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের বোঝার জন্য যে কিভাবে উচ্চারণ করবেন। সহজে আরকি ভেঙে, ভেঙে লিখা হয়েছে। ওটি কিন্তু শব্দ নয়, ওটি হলো উচ্চারণ। মূল শব্দ কিন্তু বাম পাশে। সেক্ষেত্রে দন্ত স দিয়েই লিখতে হবে এটা, হ্যাঁ? নিয়ম ৩ একটু আমরা দেখি। নিয়ম ৩ হলো কোন, কোন ক্ষেত্রে আমরা ময়ের উচ্চারণ করব। এতক্ষণ তো আমরা দেখলাম যে এইসব ক্ষেত্রে ময়ের উচ্চারণ করব না। শব্দের শুরুতে, মাঝে, শেষে যেখানে বসবে সেখানে আমরা ময়ের উচ্চারণ করব না। এখন কথা হলো তাহলে কি আমরা কখনোই ময়ের উচ্চারণ করব না? ব্যাপারটা তো এমন নয়। বয়ের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু, কিছু ক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ করছি। ময়ের ক্ষেত্রে এমন কিছু বর্ণ আছে। এই বর্ণগুলো কি, কি? গ, ঙ, ট, ন, ন, ম এবং ল। এখানে ল লিখা নেই, হ্যাঁ? আপনারা একটু ল লিখে রাখবেন। ল আছে আরেকটি বর্ণ। এই বর্ণগুলোর সাথে যদি ম যুক্ত হয় তাহলে আমরা ম এর উচ্চারণ করব। আবার বলছি দেখুন। এই বর্ণগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ? কি, কি? গ, ঙ, ট, ন, ন, ম, ল। এই বর্ণগুলোর সাথে ম উচ্চারণ বহাল থাকে। যেমন ধরুন বাগ্মী। বাগ্মীকে অনেকে বলেন বাগ্গী। বাগ্গী হবে না। সঠিক উচ্চারণ হবে হলো বাগ্মী। তেমনি যুগ্ম। বাগ্মী, যুগ্ম, উন্মাদ, গুল্ম। বাগ্মী, যুগ্ম, উন্মাদ, গুল্ম। বাগ্মী, যুগ্ম, উন্মাদ এবং গুল্ম। এইভাবে। এইবার আপনারা নিয়ম ১, ২, ৩ এই ৩ টি পড়বেন। পড়ে আমাকে জানাবেন যে এই ৩ টি নিয়মে সমস্যা আছে কিনা। তারপর আমরা সামনে আগাবো। এই ৩ টি নিয়ম একটু পড়বেন। আপনাদের কাছে স্লাইড দেওয়া আছে না? ওই স্লাইড থেকে একটু এই ৩ টি নিয়ম পড়বেন, হ্যাঁ? পড়ে আমাকে জানাবেন যে এই ৩ টি নিয়মে আপনাদের সমস্যা হচ্ছে কিনা। তাহলে আমরা নিয়ম ৪ এ যাব। সমস্যা নেই। ঠিক আছে। তাহলে আমরা নিয়ম ৪ এ যাই। পরবর্তী নিয়মে চলে যাই। নিয়ম ৪ দেখুন, যুক্ত ব্যঞ্জনে যদি মফলা যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু উচ্চারণ হবে না। একটু শুনতে ঝামেলা মনে হচ্ছে কিন্তু উদাহরণ দিয়ে বোঝালে সহজে বুঝতে পারবেন। যক্ষা শব্দটির দিকে লক্ষ্য করুন। যক্ষা শব্দতে প্রথমে রয়েছে ক্ষীয়। আমরা নিশ্চয়ই জানি ক্ষীয় হলো একটি যুক্ত বর্ণ। ক যোগ মূর্ধন্য ষ এর ঝ যুক্ত হয়ে কি হয়? ক্ষীয়। ক্ষীয় এর সঙ্গে আবার ম যুক্ত হয়েছে। যেসব ক্ষেত্রে এমন দেখবেন যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে কি মফলা গিয়ে যুক্ত হয়েছে সেসব ক্ষেত্রে মফলের উচ্চারণ হবে না। যেমন যক্ষা, সূক্ষ্ম, যক্ষা, সূক্ষ্ম। ক্ষীয় নিজেও একটি একটি যুক্ত ব্যঞ্জন, তার সঙ্গে গিয়ে আবার ম যুক্ত হয়েছে। তাই আমরা ময়ের উচ্চারণ করব না। যক্ষা, সূক্ষ্ম। আবার এখানে ৫ নম্বর হলো কিছু সংস্কৃত শব্দ যার উচ্চারণে মফলার উচ্চারণ কি বহাল থাকে, অর্থাৎ এগুলো নিয়মের ব্যতিক্রম। এখানে আমরা ময়ের উচ্চারণ করব। যেমন ধরুন সুস্মিতা, দেখুন শব্দের মাঝে আছে। নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ময়ের উচ্চারণ উজ্জ থাকতো, শয়ের দ্বিত্ব হতো। সেক্ষেত্রে উচ্চারণ হতো সুস্মিতা। কিন্তু সুস্মিতা হবে না, কারণ এগুলো নিয়মের ব্যতিক্রম। উচ্চারণ হবে সুস্মিতা, কাশ্মীর, কুষ্মাণ্ড। সুস্মিতা, কাশ্মীর, কুষ্মাণ্ড। আবার একটু ৪-৫ বলি। ৪ নম্বর নিয়ম কি? যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফলা যুক্ত হলে আমরা ময়ের উচ্চারণ করব না। ৫ নম্বর হলো কি নিয়মের ব্যতিক্রম, এসব ক্ষেত্রে ময়ের উচ্চারণ হয়। যক্ষা, সূক্ষ্ম, সুস্মিতা, কাশ্মীর, কুষ্মাণ্ড। এই দুটোতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন।
একটু দেখে নেই, সমস্যা নেই। গুল্ম হচ্ছে গাছ। হ্যাঁ, গুল্ম এক প্রকার গাছ। বৃক্ষ, গুল্ম, বিরুৎ, সরি উদ্ভিদ, এরকম উদ্ভিদের মধ্যে অনেকগুলো মানে প্রকার আছে আর কি। এর মধ্যে এক প্রকার হচ্ছে গুল্ম। ওকে, তাহলে আমাদের মফলের উচ্চারণে কোনো সমস্যা আছে কিনা, আপনারা যদি এরপরও সমস্যা হয় আমাকে বলবেন। আমরা একটু চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে, পঞ্চম ক্লাস লেকচারে একটু চলে যাচ্ছি। হ্যাঁ, পঞ্চম ক্লাস লেকচারে আমরা কিছু নিয়ম শিখবো। হ্যাঁ, নিয়মগুলো কি কি? আজকে আমরা শিখবো অধ্বনি এর উচ্চারণের নিয়ম। শুরুতে আমরা জেনে নিই অধ্বনি জিনিসটি কি। অধ্বনি মানে হলো স্বর এ অ হতে পারে, কিংবা যেই ধ্বনিগুলো উচ্চারণ করলে শেষে অ এর মতো শোনা যায়। যেমন ধরুন ক। সবাই একটু নিজে নিজে ক উচ্চারণ করবেন। ক উচ্চারণ করে দেখুন শেষে কি অ আসে, তাই না? এরকম যে ধ্বনিগুলো আছে উচ্চারণের পরে শেষে অ এর মতো শোনা যায়, সেই ধ্বনিগুলোকে আমরা বলবো অধ্বনি। তো এই অধ্বনি উচ্চারণে কি কেমন শোনা যায় বা কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা শিখবো। আমরা অনেকে মনে করি ধ্বনির উচ্চারণের সময় যেভাবে আমরা উচ্চারণ করি, শব্দ বুঝি আমরা সেভাবে উচ্চারণ করব না। বিভিন্ন শব্দে আসলে একই ধ্বনির উচ্চারণ বিভিন্ন রকম হতে পারে। তো আজকে আমরা শিখবো অধ্বনি যখন শব্দের শুরুতে থাকে তখন আমরা কিভাবে উচ্চারণ করব। এগুলোর কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, যেমন অধ্বনি শব্দের শুরুতে থাকলে কিভাবে উচ্চারণ, তারপর শেষে থাকলে কিভাবে উচ্চারণ। আজকে আমরা শিখবো কোনটি, অধ্বনি শব্দের শুরুতে থাকলে আমরা কিভাবে উচ্চারণ করব। হ্যাঁ, এখন দেখুন অধ্বনি এর দুই রকম উচ্চারণ আছে। এক প্রকার উচ্চারণকে আমরা বলবো সংবৃত, আরেক প্রকার উচ্চারণকে আমরা বলবো বিবৃত। সংবৃত উচ্চারণ এবং বিবৃত উচ্চারণ। অধ্বনিটাকে যখন আমরা ও এর মতো করে উচ্চারণ করি তাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। আর অধ্বনিটাকে আমরা যখন অ এর মধ্যে উচ্চারণ করব তাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। অ এবং ও। ও এর মতো করলে বলবো সংবৃত, অ এর মতো করলে বলবো বিবৃত। আমি একটি উদাহরণের সাহায্যে সহজ করে বুঝিয়ে বলি। দেখুন, স্বরে অ, থরস্বীকার তি, উচ্চারণ কি হয়? অতি। কেউ নিশ্চয়ই এটাকে অতি উচ্চারণ করেন না, এটাকে সবাই কি অতি উচ্চারণ করেন। এখন লক্ষ্য করুন, আপনি যখন অতি বলছেন সেক্ষেত্রে কি অ এর উচ্চারণ আছে কোথাও? কোথাও নেই, সেখানে আসে ও এর উচ্চারণ। তো এরকমই যে ধ্বনিগুলো আসলে কি, যে শব্দগুলোতে আপনি দেখেন যে অকে আমরা ও এর মতো করে বলছি সেটা হলো কি সংবৃত উচ্চারণ। আর যখন অকে অ এর মতো করে বলছি, যেমন স্বর এ অ, নয়াকার নে ক, কি হয় অ নেক, এক্ষেত্রে কিন্তু অ এর উচ্চারণ অ এর মতোই আছে। এই ক্ষেত্রে আমরা উচ্চারণ যখন অ এর মতোই করব তাকে আমরা বলবো বিবৃতি উচ্চারণ। আমরা অধ্বনি আর সংবৃত বিবৃতি উচ্চারণ বুঝলাম। এবার আমরা নিয়মে চলে যাই, দেখি কি কি নিয়ম আছে। এখন আমরা আসলে শিখবো যে কখন আমরা সংবৃত উচ্চারণ করব, কখন বিবৃতি উচ্চারণ করব। একদম শব্দের শুরুতেই যখন দেখবেন অধ্বনি, একটু আমরা স্লাইডটা চেঞ্জ করি। হ্যাঁ, শব্দের শুরুতে যখন দেখবেন অধ্বনি, তারপর যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রিকার, ক্ষীয়, রফলা, জফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ হবে ও এর মতো। একটু শুনতে মনে হচ্ছে খুবই কমপ্লিকেটেড, উদাহরণ দিয়ে বোঝালে দেখবেন সহজ হয়ে গিয়েছে। নদী শব্দটির দিকে লক্ষ্য করুন। ন, দ দীর্ঘিকার, দি, নদী। এখানে কি কোনো প্রকার ওকার আছে? আপনি যখন নদী লিখেন তখন কি কোনো প্রকার ওকার আছে? নেই। তবুও আমরা কিন্তু নদী বলি না। দেখুন ওকার নাই, তার মানে আমাদের বলা উচিত ছিল নদী। আমরা কেউ তাহলে নদী না বলে নদী কেন, ওকার দিয়ে কেন উচ্চারণ করি? এর কারণটি হলো নদী শব্দটিতে ন হলো একটি অধ্বনি, যেটি শব্দের শুরুতে বসেছে। তারপর রয়েছে দীর্ঘ ইকার। এই দীর্ঘ ইকার থাকার কারণে, দীর্ঘিকার থাকার কারণে কি হচ্ছে, আমরা ওকারের মতো সংবৃত উচ্চারণ করছি। নদী না বলে একটি ওকার দিয়ে উচ্চারণ করছি নদী। লেখার সময় কিন্তু আবার ওকার দেবেন না। হ্যাঁ, একইভাবে মধু না বলে আমরা বলছি মধু, কেন? রস্যকার রয়েছে। রস্য উকার থাকার কারণে আমরা কি বলছি? মধু। মধু না বলে বলছি ওকার দিয়ে বলছি মধু। একইভাবে বধূ, কলি,
কলি না, কি হবে? কলি। অতি, নদী, মধু, বধূ, কলি। সব ক্ষেত্রে দেখুন শব্দের শুরুতে রয়েছে অধ্বনি, তারপর রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উকার। এই জিনিসগুলো থাকার কারণে আমরা যখনই দেখবো এমন, তখনই আমরা কি করব? শুরুর অ এর সঙ্গে মনে মনে একটি ওকার দিয়ে উচ্চারণ করব। অতি, নদী, মধু, বধূ, কলি। আবার দেখুন ধন্যবাদ। আমরা অনেকে উচ্চারণ করি সত্য, আসলে সঠিক উচ্চারণ হবে সত্য। সত্য নয়। কেন আমরা সত্য না বলে ওকার দিয়ে, শুরুতে ওকার দিয়ে সত্য উচ্চারণ করব? কারণ স হলো একটি অধ্বনি। শুরুতে কি রয়েছে? স, যেটি একটি অধ্বনি। তারপর রয়েছে জফলা। অধ্বনি এর পরে জফলা থাকার কারণে শুরুর অ এর উচ্চারণটা ও এর মতো হবে। তাই আমরা সত্য না বলে বলবো সত্য। একইভাবে ধন্যবাদ না বলে বলবো ধন্যবাদ। তারপর অন্য, অন্ন হবে না, কি হবে? অন্য। বন্যা, আমরা অনেকে বন্যা বলি, এটি বন্যা হবে না, সঠিক উচ্চারণ হলো বন্যা। ধন্যবাদ, অন্য, বন্যা, সত্য। ধন্যবাদ, অন্য, বন্যা, সত্য। আবার দেখুন যকৃৎ, মসৃণ, এই দুটো শব্দে সেইম আমরা কিন্তু ওকারের মতো উচ্চারণ করছি। কেন উচ্চারণ করছি? শুরুতে রয়েছে জ, জ হলো অধ্বনি। অধ্বনি এর পরে রিকার থাকার কারণে আমাদের অধ্বনি এর সংহৃত উচ্চারণ হবে। আমরা ওকার দিয়ে উচ্চারণ করব যকৃৎ, মসৃণ। আবার ডান পাশে দেখুন রক্ষা। রক্ষা শব্দটিতে শুরুতে রয়েছে র, র হলো একটি অধ্বনি। অধ্বনি এর পর ক্ষীয় আছে। অধ্বনি এর পর ক্ষীয় থাকার কারণে ক্ষীয় এর আগে র এর সাথে আমরা ওকার দিয়ে উচ্চারণ করব রক্ষা। তারপর একইভাবে কক্ষ, লক্ষ, বক্ষ। রক্ষা, কক্ষ, লক্ষ, বক্ষ। আবার নিচে দেখুন প্রথম। এই শব্দগুলো আমরা অনেক অনেক ভুল উচ্চারণ করি। তো এই শব্দগুলো সঠিক উচ্চারণ আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় দেখা যায় কি শুদ্ধ উচ্চারণে কথা বলি। আমাদের কাছে মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় আমরা তো শুদ্ধই বলছি। তবুও কেন শুনতে সুন্দর লাগছে না? আসলে আমাদের অনেক উচ্চারণে আমরা ভুল উচ্চারণ করি। এই ভুল উচ্চারণগুলোর কারণে আমাদের কথা শুনতে সুন্দর লাগে না। যেমন ধরুন প্রথমকে আমরা উচ্চারণ করি প্রথম। প্রথম কিন্তু হবে না। কেন? শব্দের শুরুতে যদি আপনি অধ্বনি দেখেন, অধ্বনি এর সঙ্গে যদি রফলা থাকে, তাহলে আমরা ওকার দিয়ে উচ্চারণ করব। তাই আমরা প্রথম না বলে বলবো প্রথম, প্রভাত, গ্রহণ। গ্রহণ নয়, কি হবে? গ্রহণ। প্রথম, প্রভাত, গ্রহণ। আবার পুরো নিয়মটা রিপিট করি। শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, তারপর যদি হ্রস্ব ইকার থাকে, তাহলে অ এর উচ্চারণ হবে ও এর মতো। শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, তারপরে যদি দীর্ঘ ইকার থাকে, তাহলে অ এর উচ্চারণ হবে কি? ও এর মতো। একইভাবে হ্রস্বিকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, ক্ষীয়, রফলা, জফলা যদি থাকে, তাহলে অ এর উচ্চারণ হবে কি? ও এর মতো। এবার আমি সবগুলো শব্দ আবার ধীরে ধীরে উচ্চারণ করছি, দেখুন। অতি, নদী, মধু, বধূ, কলি, ধন্যবাদ, অন্য, বন্যা, সত্য, যকৃৎ, মসৃণ, রক্ষা, কক্ষ, লক্ষ, বক্ষ, প্রথম, প্রভাত, গ্রহণ। এইবার আপনারা এই পৃষ্ঠা পুরোটা পড়বেন। পড়ে আমাকে জানাবেন এই নিয়মে কারো কোনো সমস্যা আছে কিনা। এর উচ্চারণ হবে যকৃৎ। হ্যাঁ, যকৃৎ।
হ্যাঁ, নিয়মগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা যে কাজটা করবেন, ১ম এ নিয়ম পড়বেন, তারপর নিয়মের কাতারে শব্দগুলো নিয়মের সঙ্গে মনে, মনে মিলিয়ে দেখবেন। এভাবে একটু অনুশীলন করে, করে মনে রাখতে হবে। যকৃৎ ১ম এই নিয়ম আরেকবার। ওকে, ওকে। দেখুন, শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, যেমন ধরুন প একটি অধ্বনি। আর সেই অধ্বনির সঙ্গে যদি রফলা থাকে, তাহলে আমরা সেখানে এর উচ্চারণটা এর মতো করে বলব। ১ম না বলে বলব প্রথম। তেমনি প্রভাত না বলে বলব প্রভাত। কারণ শব্দের শুরুতে অধ্বনি এর সঙ্গে রফলা আছে। এই এই ইয়েতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। আর কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমরা একটু ২য় স্লাইডে চলে যাই। এর পরবর্তী স্লাইডে একটু যাই, হ্যাঁ? এইখানে যে নিয়মগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনে দেয়া নিয়ম ছাড়া তো আরো অনেক শব্দ আছে। বাংলা ভাষায় কি শব্দের অভাব আছে বলুন? অনেক, অনেক শব্দ আছে। আমরা তো শুধু নিয়ম শিখছি। নিয়মের সাথে উদাহরণস্বরূপ কিছু শব্দ শিখছি। আপনাদের মূল কাজ হবে নিয়মটা শিখা, হ্যাঁ? নিয়মটা শিখলে আপনারা সব শব্দ কিন্তু থো হলো কেন? এটা হচ্ছে শব্দের মাঝে অধ্বনি। ওই ক্লাসটা আমরা করব। হ্যাঁ? মাঝের অধ্বনিটাও আমরা ইনশাআল্লাহ শিখব। চিন্তার কিছু নেই। আমরা ধীরে, ধীরে আগাই। শব্দের মাঝে অধ্বনি থাকলে সেটাও আমরা শিখব। তো আপনাদের কাজ হবে নিয়ম শিখা। হ্যাঁ? আপনারা কিন্তু শুধু শব্দ শিখবেন না। নিয়মগুলো দেওয়া শব্দগুলো দেওয়া আছে ওই নিয়মটা যেন আপনারা বুঝতে পারেন, রিলেট করতে পারেন। এইজন্য শব্দগুলো দেওয়া আছে। আপনাদের মূল কাজ হবে নিয়মটা শিখা, নিয়মটা আয়ত্ত করা। এখন দেখুন অধ্বনির কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। নিয়ম ব্যতিক্রম কোনটা? এই মর্ত শব্দটির দিকে লক্ষ্য করুন। শব্দের শুরুতে রয়েছে ম, ম হলো একটি অধ্বনি। অধ্বনি এর পরে দেখুন জফলা রয়েছে, তাই না? গত পৃষ্ঠে আমরা দেখলাম ১ম নিয়মে দেখলাম শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, তারপর যদি জফলা থাকে তাহলে এর উচ্চারণ হবে ও এর মতো। সেই হিসেবে আমাদের উচ্চারণ করার কথা কি? অর্ঘ্য। কিন্তু অর্ঘ্য না হয়ে হলো অর্ঘ্য। কারণ কি? এগুলো নিয়ম মানে না। এই শব্দগুলো হলো নিয়মের ব্যতিক্রম। এমন অনেক শব্দ থাকে যেগুলো নিয়মের ব্যতিক্রম, হ্যাঁ? এই শব্দগুলো একটু আপনারা মনে রাখবেন। যেমন বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, হর্ম, অন্ত। এগুলো কি? নিয়মের ব্যতিক্রম, নিয়ম মানে না। আবার বলি শব্দগুলো। বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, হর্ম, অন্ত। ডান পাশে দেখুন। শব্দের শুরুতে রয়েছে ল, তারপর কিন্তু ক্ষীয় আছে। নিয়ম অনুযায়ী কি অধ্বনি এর পর ক্ষীয় থাকলে আমরা উচ্চারণ করব, শুরুর অটা উচ্চারণ করব ও এর মতো। কিন্তু আমরা এটাকে আসলে লক্ষণ বলব না। এটিকে আমরা বলব লক্ষণ। কেন? ক্ষীয় এর সঙ্গে দেখুন একটি ম আছে। যদি এভাবে ক্ষীয় এর সঙ্গে আবার অন্য কোনো বর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর কি ও এর মতো বলব না। আমরা এর মতোই বলব। তাই লক্ষণ না বলে বলব লক্ষণ। লক্ষণ। হ্যাঁ, হর্মটা একটু এদিকে চলে এসেছে। হর্ম হচ্ছে ভুল আছে। হ্যাঁ, লিখাটা এদিকে চলে এসেছে। হর্ম হবে ডান দিকে, মানে লিখা আর কি মাঝখানে চলে এসেছে চিহ্নটা। তো এইটা হলো লক্ষণ। কিন্তু যখন আমরা বলি রোগের লক্ষণ, তার উচ্চারণ কিন্তু হবে লক্ষণ। তার উচ্চারণ কিন্তু লক্ষণ হবে না। কারণ সেক্ষেত্রে লিখার সময় আমরা ম যুক্ত করি না। সেক্ষেত্রে ল, ক্ষীয়, ন লিখি। যার কারণে আমরা ওটি উচ্চারণ করব লক্ষণ। যেমন আ টাইফয়েড রোগের লক্ষণ। তারপরে এখানে রয়েছে দেখুন যক্ষ্মা। যক্ষ্মাতে আবার ক্ষীয়র সঙ্গে ম থাকার কারণে আমরা যক্ষ্মা না বলে বলব যক্ষ্মা। আবার এখানে দেখুন রয়েছে পক্ষ। এটা কিন্তু ক্ষীয়র সঙ্গে ম থাকার কারণে আমরা পক্ষ বলব না। আমরা বলব পক্ষ। এটি কোন পক্ষ? এটি হলো পাখির পালক, পশম, পাখা এই ধরনের জিনিস নির্দেশ করে। হ্যাঁ? এর উচ্চারণ হবে পক্ষ। কিন্তু যখন আমরা বলি যে আমার পক্ষে অবস্থান করুন, তার উচ্চারণ আবার হবে পক্ষ। কারণ সেক্ষেত্রে ম থাকে না। হ্যাঁ? সেই উচ্চারণ হবে পক্ষ। লক্ষণ, যক্ষ্মা, পক্ষ। আর যদি ম না থাকে সেক্ষেত্রে লক্ষণ আর পক্ষ। এবার আপনারা একটু এই পৃষ্ঠা পড়বেন। পড়ে আমাকে জানাবেন এই পৃষ্ঠা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা?
এগুলো আমরা হ্যাঁ, একদম একদম উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় পত্রে এগুলো ছিল, মনে আছে আপনাদের? স্পেশালি যারা হচ্ছে এখন উচ্চ মাধ্যমিক দেননি তাদের জন্য কিন্তু এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা তাহলে এখন উচ্চারণ যেমন শিখতে পারবেন, তার তার পাশাপাশি আপনাদের সিলেবাসের অনেকটুকু অংশ আপনারা এগিয়ে থাকবেন। আচ্ছা, এইবার আমরা দ্বিতীয় নিয়মে চলে আসি। হ্যাঁ, শব্দের শুরুতে যদি অধ্বনি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, তাহলে অয়ের উচ্চারণ কিন্তু কি হবে? অয়ের মতোই হবে। যেমন ধরুন অবিচার। এখন অবিচার শব্দটি হচ্ছে কি? বিচারের অভাব বা বিচার নেই। এই শব্দটি একটি নেতিবাচক শব্দ। আপনি প্রথম নিয়মটি লক্ষ্য করুন। প্রথম নিয়ম অনুযায়ী শব্দের শুরুতে অধ্বনি, তারপর যদি রস্বইকার থাকে তাহলে অয়ের উচ্চারণ হবে ও এর মতো। সে অনুযায়ী উচিত ছিল কি? অবিচার হওয়া, তাই না? কিন্তু অবিচার হবে না কেন বলুন তো? কারণ এটি একটি নেতিবাচক শব্দ। নেতিবাচক শব্দের ক্ষেত্রে যখন দেখবেন শুরুতেই কি অধ্বনি আছে, তখন কিন্তু অধ্বনির উচ্চারণ অয়ের মতো হবে, বিবৃত উচ্চারণ হবে। যেমন অবিচার, অনিয়ম, অস্থির, অমূল্য, অপূর্ণ, অক্ষয়, অক্ষত, অতৃপ্ত, অদৃশ্য, অন্যায়। সবগুলো নেতিবাচক শব্দ। নেতিবাচক শব্দের শুরুতে অধ্বনি থাকার কারণে আমরা উচ্চারণ করব অ এর মতো। অবিচার, অনিয়ম, অস্থির, অমূল্য, অপূর্ণ, অক্ষয়, অক্ষত, অতৃপ্ত, অদৃশ্য, অন্যায়। পরবর্তী স্লাইডে একটু চলে যাই। নিয়ম ৩ একটু আমরা দেখি। আমরা যে নিয়মগুলো আগে ৪ দেখি, হ্যাঁ? আমরা ২ নম্বর কি দেখলাম যে অ অ কি বলে? আম নেতিবাচক শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে তাহলে আমরা অ এর উচ্চারণ কিভাবে করব? অ এর মতো। আবার নেতিবাচক শব্দের শুরুতে যদি অন থাকে, সেক্ষেত্রেও আমরা অ এর উচ্চারণ কি? অ এর মতো করে বলব। যেমন ধরুন অনিচ্ছা, অন ইচ্ছা, অন রয়েছে, অ এর উচ্চারণ আমরা অ এর মতোই করব। তারপর অনূর্ধ্ব, অন ঊর্ধ্ব, অয়ের উচ্চারণ অয়ের মতো করবো। একইভাবে অনুপস্থিত, অসুখী, অসুখী আবার ২ নম্বর নিয়মের ওইটা, হ্যাঁ? শুরুতে অধ্বনি। তাহলে আমরা কি দেখলাম? নেতিবাচক অর্থে নেতিবাচক কোনো শব্দের শুরুতে যদি অ বা অন থাকে তাহলে অয়ের উচ্চারণটি অয়ের মতোই থাকবে। কিন্তু এই শব্দগুলো যদি আপনি কারো নাম রাখেন এবং সেই নাম হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আবার ও এর মতো বলবেন। যেমন ধরুন অনুপম। হ্যাঁ, যদি কারো নাম রাখেন সেক্ষেত্রে কিন্তু ও এর মতো করে বলতে হবে অনুপম। একইভাবে অতুল, অতীশ। অতুল, অনুপম, অতীশ। অতুল, অনুপম, অতীশ। এইভাবে উচ্চারণ হবে। তারপর অনিচ্ছা, অনূর্ধ্ব, অনুপস্থিত। আবার একটু রিপিট করে দেই। কোনো শব্দ যদি নেতিবাচক শব্দ হয় তার শুরুতে যদি অ বা অন থাকে তাহলে শুরুর অটা অ এর মতোই হবে। কিন্তু সে একই শব্দ যদি কারো নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কারো নাম রাখি, সেক্ষেত্রে উচ্চারণ হবে ও এর মতো। আবার উচ্চারণ করি দেখুন। অতুল, অনুপম, অতীশ। অনিচ্ছা, অনূর্ধ্ব, অনুপস্থিত, অসুখী। এই হলো আমাদের উচ্চারণ। এবার আপনারা নিয়ম ১ কি বলে শুরু থেকে যে নিয়মগুলো আপনারা এখন দেখলেন, অর্থাৎ ২, ৩, ৪ এই ৩ টি একবার পড়বেন, পড়ে আমাকে জানাবেন ২, ৩, ৪ এ কারো সমস্যা আছে কিনা। আখি আপু জানিয়েছেন সমস্যা নেই। বাকিরা একটু একবার পড়ে আমাকে জানান। বাকিরাও একটু একবার জানান। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ৫ নম্বরটা একটু আমরা দেখি। দেখুন, সঠিক। সঠিক শব্দটির দিকে লক্ষ্য করুন। শব্দের শুরুতে রয়েছে স। স হলো অধ্বনি, তাই না? স। দেখুন উচ্চারণ করুন। স কি? একটি অধ্বনি। স এর পরে রস্বইকার রয়েছে। তাহলে আমরা শিখেছিলাম কি? শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, তারপর যদি রস্বইকার থাকে তাহলে অ এর উচ্চারণ হয় ও এর মতো। এই নিয়ম অনুযায়ী তাহলে উচ্চারণ এখানে কি হবে? সঠিক, তাই না? সঠিক হওয়ার কথা। কিন্তু এটি কিন্তু সঠিক হবে না। এর উচ্চারণ হবে সঠিক।
ও এর মতো হবে না, অ এর মতো হবে। কেন হবে এটা একটু বুঝিয়ে বলি। শব্দের শুরুতে যদি সহিত অর্থে ব্যবহৃত হয়, তখন অ এর উচ্চারণ অ এর মতোই হবে। মানে কি? যেমন সচিত্র মানে চিত্র সহিত বা চিত্র সহ, সবিনয় বিনয়ের সহিত, বিনয়ের সাথে। এই সহিত অর্থে যদি কখনো দেখেন যে স যুক্ত হয়েছে, তাহলে উচ্চারণ করবেন অ এর মতো, তাহলে কিন্তু আর ও এর মতো উচ্চারণ করবেন না। যেমন সঠিক, সচিত্র, সবিনয়, সস্ত্রীক, সসীম। সঠিক, সচিত্র, সবিনয়, সস্ত্রীক এভাবে কিন্তু হবে না। সবগুলো অ এর মতো হবে। কিভাবে? সঠিক, সচিত্র, সবিনয়, সস্ত্রীক, সসীম। আমরা অনেকে বলি সবিনয় নিবেদন এই যে, না, সবিনয় না, এটা কি হবে? সবিনয়। সবিনয় নিবেদন এই যে মানে কি? বিনয়ের সহিত বা বিনয়ের সাথে। সহিত অর্থে ব্যবহৃত হয়েছে। নিয়ম 6টা খুব ইন্টারেস্টিং। আমরা এই শব্দগুলো অনেক ব্যবহার করি কিন্তু ভুল উচ্চারণ করি। নিয়ম 6টা কি? ধরুন শব্দের শুরুতে অধ্বনি আছে এবং সেই অধ্বনির সঙ্গে কি রফলা আছে, তাহলে আমরা শুরুতে ও এর মতো করে উচ্চারণ করব। যেমন গ্রহ, গ্রহ শব্দটিতে শুরুতে রয়েছে গ, গ হলো অধ্বনি, অধ্বনির সঙ্গে আছে রফলা। অধ্বনির সঙ্গে রফলা থাকার কারণে আমরা গ্রহ না বলে ও এর মতো উচ্চারণ করব গ্রহ। প্রকাশ না বলে ও এর মতো উচ্চারণ করব প্রকাশ। শ্রম না বলে ও এর মতো উচ্চারণ করব শ্রম। একইভাবে গ্রন্থ, ব্রত, প্রভাত। আবার বলছি, গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ, ব্রত, প্রভাত। ডান পাশে কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরুন ক্রয়, আমরা কি ক্রয়কে তাহলে ক্রয় বলবো, শ্রয় বলবো না? এক্ষেত্রে আমরা ক্রয় বলবো। কেন? যদি আপনি দেখেন যে এই নিয়মে সব ঠিক আছে, শুরুতে অধ্বনি আছে, যেমন ক আছে শুরুতে, ক একটি অধ্বনি, অধ্বনির সঙ্গে রফলা আছে, তারপর আবার অন্তস্থ অ আছে। এই অন্তস্থ অ যদি পরে থাকে তাহলে শুরুতে আর ও এর মতো হবে না, অ এর মতো হবে। যেমন ক্রয়, শ্রয়, ত্রয়। আবার বলি, শব্দের শুরুতে যদি রফলা অধ্বনি থাকে, তার সঙ্গে যদি রফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ হবে ও এর মতো। কিন্তু এরপর আবার অন্তস্থ অ থাকলে অ এর উচ্চারণ অ এর মতোই হবে। যেমন ক্রয়, শ্রয়, ক্রয়। এবার আপনারা নিয়ম 5 আর 6 পড়বেন, পড়ে আমাকে জানাবেন এখানে সমস্যা আছে কিনা। আপনি 5 নম্বরের সংজ্ঞাটা আরেকটু যদি বলতেন। হ্যাঁ, 5 নম্বরটা বুঝিয়ে বলছি। গ্রন্থ, গ্রন্থ আপনি দিয়েছেন গ্রন্থ। আচ্ছা, 5 নম্বরটা আবার বলি দেখুন। 5 নম্বরটা হচ্ছে যদি শব্দের শুরুতে সহিত অর্থে ব্যবহৃত হয়। সহিত মানে কি? সঙ্গে। যেমন ধরুন সবিনয়, বিনয়ের সঙ্গে। যদি এমন কোনো শব্দ দেখেন যে দিয়ে এমন কোনো শব্দ তৈরি হয়েছে যেটা দিয়ে কি সহিত বা সঙ্গে বোঝাচ্ছে, সেক্ষেত্রে উচ্চারণ হবে অ এর মতো। যেমন সঠিক না হয়ে হবে সঠিক, সচিত্র, সবিনয়, সস্ত্রী, সসীম, এইভাবে। আজকের এই লেকচারে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আমাদের গত ক্লাসে যে পড়া ছিল সেটা ছিল, আমি আপনাদের বলেছি মনে হয়, হ্যাঁ, ওই যে আপনাদের যে কবিতাটি ছিল একটি পতাকা পেলে, এটিকে আমি হচ্ছে কি রেকর্ড করে ভিডিও রেকর্ডিং আকারে গ্রুপে সাবমিট করতে বলেছি। ওটার ফিডব্যাক এখনো দেওয়া হয়নি, ওটার ফিডব্যাক আমি দিয়ে দিব খুব দ্রুতই। তো আজকে যেহেতু আমাদের আর কোনো পড়ানোর সেশন নেই, আমরা আগামী ক্লাসের একটি পড়া কিছুটা শেষ করে রাখবো, কারণ আগামী ক্লাসে আমাদের কাব্যতত্ত্বের 9 রস আছে। আজকে যদি আমরা শেষ করে রাখি তাহলে আগামী ক্লাসে আমাদের প্রেশার কম লাগবে, হ্যাঁ, নয়তো আপনাদের আগামী ক্লাসে অনেক বেশি প্রেশার হয়ে যাবে। এখন আমাকে আগে একটু বলুন যে আজকের ক্লাসে সবকিছু আপনাদের ক্লিয়ার কিনা। আগে একটু বলবেন যে আজকের ক্লাসে সব ক্লিয়ার কিনা, আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা।
ক্লিয়ার, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা প্লিজ আমাদের ক্ষমা করুন। আচ্ছা মনে হয় আজকেই বেশি প্রেশার হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে আজকে আর আমরা সামনে না আগাই। দরকার হয় আমরা একটি ক্লাস বাড়তি নিয়ে ওটি আবার পড়বো, হ্যাঁ? তাহলে আজকে আর আমরা সামনে না আগাই। আমাদের এই ক্লাসের আরেকটু নিয়ম আছে, হ্যাঁ? আরেকটা পেজ আছে। ওইটা আমরা ও না, না এই ক্লাসের সবগুলো শেষ, হ্যাঁ? ঠিক আছে। তাহলে বেশি প্রেশার হয়ে গেলে আজকে আমরা আর সামনে না আগাবো না, হ্যাঁ? আগামী ক্লাসেরটা যদি বেশি প্রেশার মনে হয় আমরা আবার আরেকটি বাড়তি ক্লাস নেব। ১৫ টার জায়গায় ১৬ টা ক্লাস নিলাম। সমস্যা তো নাই, হ্যাঁ? আমার সমস্যা নেই। আপনাদের সমস্যা নেই আশা করি, হ্যাঁ? ১৫ টার জায়গায় যদি ১৬ টাও হয়। তো আগামী ক্লাসে বেশি প্রেশার হয়ে গেলে আমরা ওই অংশ আবার দরকার হয় একটু বাড়তি ক্লাসে পড়ে নেব, হ্যাঁ? তাহলে আজকে আর আমরা না বাড়াই সামনে। আপনাদের কাজ হবে এই জিনিসগুলো অনুশীলন করা। আগামী ক্লাসে আমি শব্দের উচ্চারণ শুনতে চাইবো। আজকের ক্লাসে কিন্তু আমাদের আর কোনো পড়ানোর সেশন নেই। যারা কবিতা আবৃত্তিটি সাবমিট করেননি তারা খুব দ্রুতই সাবমিট করে দেবেন, হ্যাঁ? তারা প্লিজ খুব দ্রুতই সাবমিট করে দেবেন। আমি শুনে প্রত্যেকের কবিতার ফিডব্যাক জানাবো। আর চেষ্টা করবেন ভিডিওতে এসে পড়ার জন্য। তাহলে আপনাদের উপস্থাপন দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি ভীতিও কমবে। তো এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে কি বলে প্ল্যানের শামিল। যে কোনো অ্যাসাইনমেন্ট আমরা মুখোমুখি শুনবো, কোনোটি আমরা ভিডিও আকারে দেখবো, যেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দক্ষতা অর্জন করতে পারেন এবং আপনাদের ভীতি কমে। তাই সবাই কেউ স্কিপ করবেন না, সবাই অবশ্যই জমা দেবেন। আর কোনো সমস্যা থাকলে যোগাযোগ করবেন। যদি ক্লাসের পরেও কিছু বুঝতে না পারেন গ্রুপে আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেব। আজকে আমরা আর বেশি কিছু পড়বো না। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানান, কোনো প্রশ্ন আছে কিনা এনিথিং। প্রশ্ন নেই ম্যাম। আগের আইডি, হ্যাঁ হ্যাঁ ডালিয়া আপু আপনি একটু আমাদের গ্রুপে জানান, তাহলে আপনার নতুন আইডিও অ্যাড করে দেবে, হ্যাঁ? একটু গ্রুপে জানান তাহলে মারুফ আমাদের আপনাকে নতুন ইয়েতে নতুন আইডিয়া অ্যাড করে দেবে। কবিতা এক এক সময় এক এক রকম হয়। নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখেন, হ্যাঁ? আমরা তো নতুন করে প্র্যাকটিস করছি, একটু সময় লাগবে আমাদের। নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখুন। তাছাড়া আমি যখন ফিডব্যাক দেওয়া শুরু করব তখন দেখবেন আপনার কাছে আরো ক্লিয়ার লাগছে। একটু সময় দিন। ঠিক আছে, ঠিক আছে। দিয়ে দিয়েছি আবার। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। ডালিয়া আপু মেসেঞ্জার গ্রুপে নেই। মারুফ আপনি একটু ডালিয়া আপুকে অ্যাড করে দেন, হ্যাঁ? মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাড করে দিন। ডালিয়া আপু আপনি মারুফ সাহেবের সঙ্গে একটু যোগাযোগ করুন, উনি আপনাকে অ্যাড করে দেবেন। আচ্ছা তাহলে আজকে আর আপনাদের অত্যাচার না করি। আজকে এখানেই হচ্ছে আমরা শেষ করি। দেখা হবে সামনের ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।